প্রচুর পরিমাণে মানুষও মারা গেছে। আমি যতটুকু জানি আপনি তো একজন এমএসটি স্টুডেন্ট ছিলেন। হ্যাঁ, আমাদের এমএসটি যে ছেলেটা মারা গেল, এই যে আর্মড কার্ড থেকে যে লাস্টে ফেলে দিল, সেটা মনে থাকবে সারা জীবন। শুধু তাই নয়, আপনার পাশেই যে বিউপি, সেখানে কিন্তু মুগ্ধ সহ এটাই আর আরো অনেকের। সো আমি এই কারণে তো আসলে সক্রিয় ছিলাম যে মানবিক দিকটা হারাই গেলে সেই তারা কোনো কথা কারণে রাষ্ট্র না থাকার ক্ষমতা রাখে না। কারফিউ শব্দটা সেই সময় আপনার কাছে চুটকিতে পরিণত হয়েছিল কেন? কারণ এটা হচ্ছে লং মার্চের আগের দিনের ঘটনা, যে কারফিউ দিয়ে দিল যেদিন। তো আমার কাছে সেটা চুটকি মনে হয়েছে যে কিছু একটা হইলেই কারফিউ, কিছু একটা হইলেই ঘরে বসে থাকি। আমি যদি সবসময় একই জিনিসই বলতে থাকি তাহলে তো এটা দাম থাকে না। এটা বলার, এটা বছরে একবার শোনারও কথাও না কারফিউ ওয়ার্ডটা। কিন্তু তারা তো তখন মানে 7 দিন কারফিউ, মন চাইলে আরো 3 দিন, আবার 4 দিন, মানে উকি দেওয়ার মতো, উকি দিতে মন যাচ্ছে, দেয়াল থেকে উকি দিতেছে। আমার কাছে এটা চুটকি মনে হয়েছে। আচ্ছা, আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, হে পরাজিত শঙ্খচিল, তুমি সকালে আসিবে কোন রূপে। আমরা দেখেছি যে আপনিও কিন্তু নাটকে বিভিন্ন রূপে অভিনয় করেন। আসলে কারা বারবার বিভিন্ন রূপে ফিরে আসে? এই যে আফসোস পার্টি, এদের হচ্ছে আফসোস লীগের, এরা একবার আনসার হয়ে আসে, একবার অন্যান্য মানে কাজের বসেনি হয়ে আসবে, একবার মানে এক এক শ্রেণী হইতে আসতেছে আর কি। ফ্যামিলিতেও তো আপনি বেশ একটা যুদ্ধ করেছেন আপনার বাবা মার সাথে। তো আপনি যে বের হয়েছেন বাইরে বা স্ট্যাটাস দিয়েছিলেন, এই ক্ষেত্রে আপনার ফ্যামিলির প্রতিক্রিয়া কি ছিল আসলে? আমার ফ্যামিলির প্রতিক্রিয়া হচ্ছে তারা আমার বিপক্ষে কিছু বলে না। তারা জানে আমি নীতিগত দিক থেকে ছোটবেলা থেকে ঠিকঠাক, আমার কোনো নীতির দিক থেকে কেউ আপনি আমাকে বলতে পারবেন না। নীতিগত দিক থেকে চিন্তা করলে আমি ভেরি প্রফেশনাল গাই, খুবই প্রপার ব্যবহার করি সবার সাথে, কোনো ধরনের এগুলো বিচ্যুতি নাই। আমার ঘরে একজন রিটায়ার্ড আর্মি অফিসার, একজন সার্ভিং আর্মি অফিসার, আমার বোনের জামাই মেজর, সেও বসে ভাত খেতেছে, আব্বাও ভাত খেতেছে, আমিও ভাত খেতেছি, আমরা তো আলাপ করি। আমি তো আমার প্রতিবাদী ব্যাপারটা বলছি, তারা জানাইছে যে তারা একমত আমার সাথে। তারা চাকরি করছেন এবার করে দেখে, রানিং করতেছে দেখে তারা এটা নিয়ে কথা বলতে না পারো, কিন্তু আমাকে বলতে বাধা দেয় নাই কেউ, বলে নাই যে এটা বলো না বা এটা করলে আমাদের ক্ষতি হবে, এরকম কিছু করে নাই। ইনফ্লুয়েন্সারের কাজ কি? টিকটকে নাচা না, ইনফ্লুয়েন্সারের কাজ হচ্ছে ইনফ্লুয়েন্স করা, সোসাইটিতে যখন কিছু প্রয়োজন হবে, সোশ্যাল কোনটা পজিটিভ দিক সেটাতে ইনফ্লুয়েন্স করাই আমাদের দায়িত্ব আসলে। আচ্ছা, আমি গান নাচ করলাম, ওইটা দেখে আসলে কি ইনফ্লুয়েন্স হয় আমি জানি না। আচ্ছা, বন্যার ক্ষেত্রে আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে যারা আসলে বন্যার ক্ষেত্রে ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য বা ইনফ্লুয়েন্সাররা যারা যাচ্ছে তাদেরকে আপনি ভার্চুয়াল, আমি বলছি যে টুট দেওয়ার জন্য ভার্চুয়াল বক চয় বলছি আর কি। বক চয় একটা শাকের নাম, চাইনিজ শাক। ওই যে ব্যাচেলর পয়েন্টে আমার যোগে বলতো আমি বক চয় খামো, আমি তোকে ভার্চুয়াল বক চয় বলছিলাম আর কি, মানে ভার্চুয়াল চাইনিজ শাক। আচ্ছা, কেন? কারণ মাথায় বুদ্ধি থাকতে হবে তো। আমি এলাকা থেকে 40,000 টাকা চাঁদা নিয়ে 30,000 টাকা দিয়ে ট্রাক ভাড়া কইরা 10,000 টাকা দিয়ে ত্রাণ দিতে যাবো, 8 জন দাঁত কেলাতে সেলফি তুলতে। সো এই ট্রিপটা তো আমরা পরেও দিতে পারি, দেশটা সব ঠিক হয়ে যাওয়ার পরে। আমার নিজেরও তো মন পড়ে আছে, আমিও তো 2 মাস বেকার ছিলাম, এই যে কাজ করতেছি, আমিও তো ঘুরতে যাইনি কোথাও। এটা তো ঘুরতে যাওয়ার টাইম না আসলে। ঘুরতে যাবো তো দেশটা সুন্দর হওয়ার পরে আমরা দেশ বিদেশ ঘুরবো, বিষয়টা এরকম আর কি। আচ্ছা, ডাকাত নিয়ে আপনি বেশ সরগরম ছিলেন একদম। যখন প্রতি রাতে আনন্দ করছি ডাকাত ধরে জেগেও ছিলাম, ছোট ছেলেপেলা ডিএচএস গার্ড দিছে, আমরা হলাম ব্যাকআপ টিম, যে যদি ঢুকে আমরা বের হওয়ার জন্য রেডি। আমাদের গাড়ি রেডি না, আমাদের ডিএচএস ঢুকতেই পারে না, গেটে একবার আসছিল, কিন্তু আর্মিরা তো এলএমজি গান লাগানো। আসলে কি ডাকাত ছিল? হ্যাঁ, ছিল। মিরপুরের রাজনৈতিক নেতারা টাকা দিয়ে ওদের কর্মচারীদেরকে পাঠাইছিল আর কি। যেদিন যে সারা উত্তরে একই টাইমে অ্যাটাক হইলো, মানে ওরা কি রিয়েল ডাকাত না? আপনার মনে হয় সেটা? আমি জানি না, আমার তো মনে হয় ওদের চাকরিটা নাই দেখে ওরা প্রফেশনটা চেঞ্জ করছে ওদের ওই মুহূর্তের জন্য। ওরা রিয়েল ডাকাত হলে আপনি আমাকে কথা বলেন, রিয়েল ডাকাত যদি আসতো এতগুলা, একটা কিছু তো ডাকাইতে হতো, একটা কিছু তো চুরি হতো, কিছুই চুরি হয় নাই, বরং আমরা কি পেয়েছি? কন্টেন্ট। ওরা নাচতেছে, গান গাচ্ছে। এবং আমার মনে হয় অনেক ডাকাত কিন্তু মানে নাচটা শিখে আসতো, যে ও কোনটা পারফরম্যান্স। আমি প্রফেশনাল ডাকাত হলে একটা কিছু ডাকাতি করে নিয়ে চলে আসতাম, আমি এখন নাচতাম নাকি ধরা খায়। তার মানে ইচ্ছাই ছিল না এদের কিছু চুরি করা, ডাকাতি করার, এরা যায় যে ধরাই খাইছে খালি, মানে নুইসেন্স তৈরি করার একটা প্ল্যান ছিল, যেটা নষ্ট হয়ে গেছে। আপনি তো একটা রিয়েলিটি শো তৈরি করার জন্য জেনজিদেরকে হ্যাঁ বললাম যে নাচে গানে ডাকাত পাওয়ার্ড বাই জেনজি যদি হয়, এটা একটা টিভি শো, এই দীপ্ত তো হওয়া উচিত, মানে ইটস গুড শো। নাচে গানে ডাকাত, তাদের যে কি মাশাআল্লাহ ট্যালেন্ট। হ্যাঁ, অতিথি জেনজিরাই ইয়ে করবে, ফিক্স করবে, ভোট হবে কে অতিথি থাকতে পারে, মানে এই ডাকাত সদস্য। হ্যাঁ, ডাকাত সদস্য প্লাস হচ্ছে সুলাইমান শকুনরা যদি নাচতে চায় তারাও ওয়েলকাম, আফ্রিদি যদি নাচতে চায় তারাও ওয়েলকাম, যারা নিশ্চুপ নীরবতারা তাদেরও ওয়েলকাম। নাচো গাও, যেহেতু কোয়ালিটি আছে একটু দেখাও, আমরাও মার্ক দিলাম। আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, ভারত তো বাদ খুলে দিল, বুক ভরা তাদের বেশি। এটা কি আপনি নিজে করেছেন? কোনটা স্ট্যাটাস লিখেছেন? আমার কি কোনো পিএস আছে কেউ আমার জন্য বাংলা লিখে দিবে? না, আপনি এই কবিতার মতো। হ্যাঁ, আরবান কবি আমারই পেজ, পুলিশ আমাকে জিজ্ঞেস করছিল আরবান আরবান কবি কে, দেশ সমাজ নিয়ে কবিতা লিখে। আমি পেজ কে চালাই, আপনি ঢুকে দেখেন পেজ, আমি একাই, কোনো অ্যাডমিন নাই, আমি একাই আমার পেজগুলো চালাই। ম্যাঙ্গো স্কোয়াড লিডার, আরবান কবি, সব পেজ আমি একা চালাই। সো লিখি মানে আমি একাই লিখছি। বাহ, আমরা আরেকটা পরিচয় কিন্তু জানলাম যে ভাইয়া কিন্তু কবিও। তো সেই ক্ষেত্রে এই যে লিখলেন যে বন্যা হচ্ছে,
রাজনৈতিক বন্যা আপনি মনে করছেন এরকম কিছু? ম্যান মেড ডিজাস্টার, যেটা নট ন্যাচারাল ডিজাস্টার। ন্যাচারাল ডিজাস্টার ইট ইজ, বাট ম্যান মেড 80%। আচ্ছা, কিন্তু বাঁধ খুলে দেওয়ার বিকল্প কি ছিল আসলে? ওখানে তো বন্যা হয়ে যেত, কিন্তু শুনেন, বাঁধ খুলে দেওয়া নিয়ে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আপনি তো একটা অ্যালার্ম দিবেন। আপনি যখন নিজের দেশে বিপদে পড়ে গেছেন তখন অফিসিয়ালি একটা চিঠি আসার কথা আমাদের দেশ বরাবর, আমাদের নিজেদের মন্ত্রণালয় বরাবর, যে আমরা বাঁধটা খুলে দিব, 3 দিন টাইম দিলাম। 3 দিন টাইম দিলে কতগুলো মানুষ মরে যেত? 3 দিনে তো 3 ফোর্স গিয়ে আমাদের সবাইকে তো বাঁচিয়ে নিয়ে আসতে পারতাম। গবাদি পশু জমির মায়া ছেড়ে দিত লোকজন, জীবনের মায়াটা তো করতো। লাইক আপনি যদি দেখেন যে পানি যখন নেমে যায়, অনেকগুলো মরলাশ কিন্তু মাটিতেও আটকায় ছিল, মানে পানি তোলার পরে যেটা চিত্র আর কি, এই মানাটা যেত না। মানে তারা দিন শেষে খুনই করছে আমাদেরকে, এটা রাজনৈতিক বন্যাই। আপনি অ্যালার্ম বাজার কথা, একটা বাঁধ খোলার আগে এটা অ্যালার্ম কর দেওয়ার কথা, আমাদেরকে সতর্ক করার কথা জাতিগতভাবে, সেটা করলো না কেন? আমরা তো বলতেছি না যে তারা পানিতে ডুবে নাই, তারা ড্রাই সিজন। আর যদি এতই হয়, সামার টাইমে বন্ধ রাখে কেন? আপনার যখন ওভারফ্লো হয়ে গেল, আপনি কিছু দান করলেন আমারে, তা আপনার যখন আমার একটু, আপনার একটা রুটি ছিঁড়ে 2 জন মিলে ভাগ করে খেয়ে বেঁচে থাকতে আরো এক মরুভূমিতে পড়ছি, তখন দিলাম না কেন আমি আপনারা রুটির অর্ধেকার পানি? ফ্যাক্ট। আচ্ছা, সো খারাপ তো খারাপই, মনে বিষ আছে ওদের। 3 জন ব্যক্তি, তাদের থেকে আপনি কি চুরি করতে চান? সালমান মুক্তাদিরের গাড়িগুলো জোশ, গাড়ি চুরি করতে চাই। আমার এই গাড়ি কিনতে অনেক টাইম লাগবে। ধরা পড়লে কিন্তু আবার নাচাবে। হ্যাঁ, ধরা পড়লে যদি আবার নাচায় না, আপনি তো বলছেন চুরি করতে চান, পরবর্তীতে ফিউচার কি হবে, কি প্রসেস সেটা আমি বলার নাই আমারে। আচ্ছা, আপনি খালি চুরি করতে চান বলছেন, আমি কোনটা চুরি করতে চাই বলবো। ফারাজ করিমের অ্যাক্টিং স্কিলটা খুব বাজে, নাহলে ওটা নিতে চাইতাম। খুবই বাজে অ্যাক্টিং করছে, ভিডিওতে অন করে আর মারে বসে। কি নেওয়া যায় ওর থেকে? আপনি তো সব রিচ লোকদের কথা বলতেছেন, এতে ওর অর্থ ভান্ডার থেকে কিছু টাকা পয়সা নিতাম, কাজে লাগতো, এবং কথা বলতাম, চুপ করে বসে থাকতাম না বোবার মতো। আমার আব্বা আম্মার সাথে ফাইট করতাম কথা বলা লাগলে। আচ্ছা, সাকিব